পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেরা হাসতে হাসতে আপনার হাসিটা কখন কেড়ে নেবে সেটা টেরই পাবেন না। বিগত সময়ে এমন অসংখ্য মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, নীরবে তাদের হাসিটুকু কেড়ে নেওয়া হয়েছে, তবুও তারা তুলে ধরতে পারেনি সত্যকে, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন গুম হওয়া বিএনপি নেতা মোহাম্মদ কাউসার হোসেনের স্ত্রী মিনু বেগম। আমরা কথা বলবো তার সাথে এবং জানবো তার এবং তার স্বামীর সাথে ঘটে যাওয়া এবং একই সাথে তার পরিবার কি দুঃসময় স্মৃতির মধ্যে দিয়ে গেছে সেই কথাগুলোই আমরা আজ তুলে ধরবো এবং তার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। মিনু বেগম, আমি শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি শুরুটা করতে চাই যে আপনার স্বামী কাউসার হোসেন, যার কথা আমরা বলছিলাম, তিনি খুব সম্ভবত 2013 সালে গুম হয়েছিলেন। ঠিক কত তারিখে এবং কোন জায়গা থেকে সেই দিনের ঘটনাটা একটু জানতে চাই আপনার মুখ থেকে। 2013 সালে 4 ডিসেম্বর রাত্রে বাসা থেকে র্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি তখন ছিলাম না। আচ্ছা, আমি একটু অসুস্থতার কারণে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, 10-12 দিন হয়। তাই হঠাৎ করে উনি একজন স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য ছিল আর পেশায় একজন ড্রাইভার ছিল, গাড়ি চালাইতো। ওই আয় দিয়ে আমরা চলতাম। আমার এক মেয়ে 3 বছর বয়স তখন ছিল। যখন ওনাকে নিয়ে যাওয়া হয় তখন রাত্রে 10-12 জন র্যাব আসে আমার বাসায়। শীতের সময় 2013 সালে ডিসেম্বরে, যেহেতু বলছেন ডিসেম্বরের 4 তারিখ রাত। আচ্ছা, 2:30টার দিকে যখন র্যাব আসে সরাসরি জিজ্ঞেস করে, আমাদের গেটের তালা মারা ছিল, তখন আইসা গেট তাকাইছে, কেউ খুলে না। পরে গেট টোকায়া ডুইকা গেট খুললে ওনারা ডুইকেই বলছে কাউসারের রুম কোনটা। ম্যানেজার ছিল, উনি দেখাই দিছে। দেখাই দেওয়ার পরে তখন আমি ছিলাম না বলে ওনার 3 জন বন্ধু নিয়ে বাসায় ঘুমাইছিল দিনকে। তা আয়শা যখন দরজা টোকা দেওয়ার পর খুলছে, পরে বলছে কাউসারকে, তখন সেই বলছে আমি কাউসার, বিশ্বাস করে নাই। এর কিছুক্ষণ আগে আদনান আছে, ওকে ধরে নিয়েছে। সন্ধ্যার সময় যখন বসুন্ধরা থেকে সুমন ভাই সহ 6 জন ধরছে, ধরার পরে আইসা আদনানকে ধরছে ওই রাতে। সুমন ভাই অর্থাৎ মায়ের ডাকের যে মায়ের ডাকে সানজিদ ইসলাম তুলিয়াপার ভাই, সুমন ভাই, ওই একই দিনেই জি ওনাকে আগে ধরছে বসুন্ধরা থেকে। ধরে তারপরে আমাদের এই আদনানের বাসায় আসছে, আইসা আদনানকে নিয়ে তারপরে আমাদের বাসায় আসছে। তখন আদনান ছিল সাথে। আচ্ছা, আদনানরা আবার আমাদের রুমে নেওয়ার পরে বলছে ও কি কাউসার? তখন আদনান বলছে জি কাউসার। যখন ওনাকে নিয়ে যাওয়া, তখন উনি যেতে চায় না, বলছে যে আমার অপরাধ কি? র্যাপের পোশাক ছিল, সাদা পোশাক ছিল। কতজন ছিলেন তারা? 10-12 জন ছিল। 10-12 জন। আচ্ছা, যখন যাইতে চায় না তখন অনেক মারছে। আমি আইসা যখন শুনছি রুটিবেলা বেলুন মাইরা ভাঙ্গে ফেলাইছে। যাইতে চায় না দেখা মায়েরা রুটিবেলা বেলুন ভাঙছে, অনেক মারধর করে তারপর নিয়ে গেছে। কিন্তু যখন যাইব তখন একটা সারও নিতে দেয় না, শুধু খালি শরীর ছিল, ওইভাবেই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পাশে পানি চাইছে, যখন মারছে তখন কাঁদছে, বলছে আমি পানি খাবো। তখন সবাই তো আর খারাপ না, একজন বলছে একটু পানি দেন। পরে পাশের রুমের একটা মেয়ে এক গ্লাস পানি এনে দিছি, খাইতে দেন, গ্লাসটা ফালাই দিছে লাথি মেয়েরা। পানিটা যত খাইতে দেয় না। যখন পরের দিন সকালে আমি শুনি 5 তারিখ, 5 তারিখ শুনি, তা আমি তো অসুস্থতার কারণে আমার বাবার বাড়িতে ছিলাম। আমি তখন লকডাউন ছিল, আমি কোনো গাড়ির টিকিট পাই নাই। বিকালবেলা আমি লঞ্চে উঠে পরে আসি, 6 তারিখ আসি।
আইসা আমি কোথায় যাব, আমি তো কোথাও চিনি না। আমি যে গেটের বাইরে এমনকি 10 টাকার কাঁচামরিচও কখনো আমি কিনি না, সবই সে করতাম। আমার বিয়ে হয়েছিল ছোট, 14-15 বছর বয়স ছিল তখন আমার বিয়ে হয়েছিল। তখন আমার কোথাও যাইতে দেয় না। তখন আমি কোথায় যাব, আমি না চিনি থানা, না চিনি কিছুই চিনি না, আমি কার কাছে যাব। পরে তার বন্ধু বান্ধবরে ফোন দেয়, তারা তো তারে ধরে নেওয়ার পর ওগো অনেক পিঠাইছে, যখন নিয়ে গেছে ওগো অনেক পিঠাইছে, পিঠাই ওগো মোবাইল নিয়ে গেছে। পরে যাওয়ার সময় সবার মোবাইল দিয়ে গেছে, সিম নিয়ে গেছে। পরে ওগো তো পাচ্ছি না, যা ওগো বাসায় যে বাসাও তো সবার আমি চিনি না, যার বাসা চিনি তার বাসায় গেলে বলে যে ওরা নাই। পরে আমি আমাদের ওখানের একটা লোক নিয়ে আমি থানায় গেছি। আপনাকে প্রথম খবরটা কে দিয়েছিল তাকে যে এইভাবে নিয়ে গেছে, মারধর করেছে? ওই আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে আমার যাও থাকে, বড় যা। তো উনি আবার যায় আমার বোনের আমার শাশুড়ি বলছে, আমার শাশুড়ি একটু দূরে থাকে। আমার শাশুড়ি বলার পরে আমার শাশুড়ি আবার আমার বোনের বলছে, আমার বোন আমার সকালে ফোন দেওয়া বলে তুমি এখনো বেড়াও। বলে ওর বোন অনেক কাঁদতে আসছিল, আমি তখন একটু ভয় পাইছি, কি হয়েছে, কয় তুমি বেড়াও তোমার কপাল পুড়ছে। পরে আমার বোন যখন আমি এটা শুনছি তখন আমি যে কি অবস্থায় জানি না, আমার সারাটা দিন পার করছি। পরে আমি আমার বাবাও নাই, আমার বাবারও ফোন দিছি, যে আমার আব্বারও ফোন দিয়ে বলছে আব্বা তুমি তাড়াতাড়ি বাড়িতে হও, এমন হয়েছে। পরের দিন আমার বাইরে নিয়ে পরে আমি আসছি, আইসা আমার বাইরেও তো কোথাও চিনে না। পরে আমি আইসা আমার ঘর এলোমেলো, বেলুন যখন আমি দেখছি যে গ্লাস ভাঙ্গা, বেলুন ভাঙ্গা। পরে আমি বলছি বেলুন কিভাবে ভাঙছে, গয়ারে পিড়াইয়া ভাঙছে, তার অত বড় একটা বেলুন। পরে থানায় গেছি, যখন থানায় আমি সারাদিন যাই বসে রয়েছি। আমি বলছি যে আমার হাজবেন্ডে ধরে নিছে, কে নিছে, র্যাপ নিছে। যখন নিছে তখন র্যাপের 1-এর ব্যাচ ছিল। আপনি কোন থানায় গিয়েছিলেন প্রথমে? তেজগাঁ থানায়। আচ্ছা। তখন বলছে যে আপনি বসেন, আমার ওয়েটিং রুমে বসতে বলছে। আমি সারাদিন বসে রয়েছি, রাত্র 8টা-9টা পর্যন্ত। গিয়েছিলেন কখন? সকালে গেছি। সকাল থেকে আপনি রাত পর্যন্ত বসা, তাদের কোনো রেসপন্স নেই? না, বসা। পরে আমি বারবার যাইতে আসছি আর বলছে বসতে, বলছি বসেন। পরে আমি আসছি রাত্রে, আমার মেয়ে তখন ছোট, ওরে নিয়ে আসছি। আইসা তা আমি তো ছিলাম না, দেখা ঘরে কোনো বাজারও ছিল না, ছেলে মানুষ বাজার কর নাই, আমি কি রান্না করব, কি খাবো মানে। তারপরে আমি ওই দোকান থেকে আমার বাই ছিল, আমি রুটি কলা এইসব আনি আমরা খাওন তো আর আমার মুখে যায় না, তারপরে ওকে সামনে তো দেওয়ার লাগে দিছি। আবার পরের দিন সকালে উঠে আমরা খাইও নাই কিছু, না খেয়ে আমরা আবার থানায় গেছি যে একটা জিডির জন্য। কিন্তু ওই দিন কোনো লাভই হয় নাই? সারাদিন রাত পর্যন্ত বসেছিলেন, কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি, লাভ হয়নি? 3 দিন গেছি একটা নামি। আচ্ছা, এরপর দিন আবার গেলেন? জি। আচ্ছা। পরে ওদিনও সারাদিন বসে রয়েছে, আমারও শুধু বলে আপনারা বসতে বলছি বসেন, অধৈর্য হইলে কিভাবে হয়। পরে এইভাবে 3 দিন গেছি। 3 দিন যাওয়ার পরে এর ভিতর তো যদি এই 3 দিন অনেক ছিলাম, পরেতে আসার পরে শুনি ওই থানায় লোক আনছে, ওই থানায় যাই, ওইখানে লোক মাইরা ফেলাইছে। কিন্তু মাইরা ফেলাইছে এটা আমাদের মনে একবারও আসে না, তারপরেও শরীরে ভয় নিয়ে নিয়ে যাইয়ে দেখি। পরে থেকে মানে আমি কি করব, কোথায় গেলে যে তারে পাবো জানি না। আমার তো তখন ঢাকায় কেউ ছিল না। পরে আমি একা একাই যতটুকু পারছি খুঁজছি। এমনকি আমার এই বাচ্চাটা, ছোটো বাচ্চারা 3 মাসের, এই 3 বছরের, ওরে নিয়ে যখন আমি শুনছি মোহাম্মদপুর থানায় 10-12 জন লোক আনা হয়েছে, আমি ওই থানায় গেছি। ওই থানায় যাই আমি খোঁজ নিছি। আমার ওখানে যাইতে যেতে আসতে আমার হাতে টাকাও ছিল না। আসতে আসতে আমার রাত হয়ে গেছে। পরে আমি ওখানে আসি নাই, সারা রাত আমি থানার সামনেই বসে রয়েছি, কারণ ওই রাত্রে আমি চিনি না। আমি সিএনজি নিয়ে গেছি যে আমার থানার সামনে নামাই দিছে। সারা রাত থানাতেই ছিলেন? হ্যাঁ, ওই থানার ভিতরে না, বাইরে আমি বসে রয়েছি আমার বাচ্চাকে নিয়ে।
আচ্ছা, মানে সারা রাত এভাবেই গেছে আপনার? পরের দিন সকালে পরে যখন সকাল হয়েছে পরে আমি সিএনজি নিয়ে আইসা একজনের থেকে টাকা নিয়ে পরে ভাড়া দিই সিএনজির। কিন্তু আপনি যখন জানতে পেরেছিলেন ঢাকাতে আসার পরে বা আপনার বাসায় আসার পরে যে র্যাব তুলে নিয়ে গেছে, আপনি র্যাব 1-এ বা র্যাব কার্যালয়ে যে যোগাযোগ পরে করেননি আমি কেন? 4-5 দিন 6 দিনের দিন আমি র্যাবে গেছিলাম। কিন্তু এই 4-5 দিন আপনি থানাতেই দৌড়াদৌড়ি করছেন, কিন্তু জি, তারা কোনো সবাই সদুত্তর পাচ্ছেন বলছে না। আমি তো র্যাব এই অফিসও চিনি না, আমি আচ্ছা। শুধু বলে থানায় যাও, ওই যে যাই এরকম বলছে আমি এইভাবেই যাই বসে, তুমি যে বসে থাকো জিডি আসলে না কালকে তো নেবেই। এরা বলছে যে উনি হারিয়ে গেছে এরকম একটা মামলা করার জন্য। এটা কে বলেছিল? বলেছিলে থানার ওই যে ওসি ছিল, কিন্তু ওনার নামটা আমার মনে নাই। উনি বলছে যে হারাই গেছে এইভাবে একটা জিডি করেন। পরে আইসে আমি যখন পাশের রুমে আমার একজনের বলতেছি যে ভাইয়া আমার এইভাবে বলতেছে, আপনি এই কাজ করবেন না কখনো। পরে থেকে যাই আমি আসলে তো উনি হারিয়ে যাননি, ওনাকে না, র্যাব তুলে নিয়ে গেছে বাসা তুলে থেকে। নিয়ে গেছে। আমাদের ওনার 3 জন বন্ধু ছিল সাথে। পরে আরো আমি যেখানে থাকি এখানে অনেক গণবসতি, অনেক তাদেরকে সহই কি নিয়েছিল যে? না, বন্ধুদের রেখে গেছে। আচ্ছা, তো তারা কি পরবর্তীতে কোনো ধরনের আপনাকে সহযোগিতা করেছে কিনা খোঁজাখুঁজির ব্যাপারে, বা আপনি যে থানায় না, গিয়েছেন? ওরা ভয়ে আসে না কেউ। আচ্ছা, কি তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, তখন এই বিরুদ্ধে কথা যে বলতো তারই তো ধরে নিয়ে যেত। এই ভয়ে ওরা কেউ আসে নাই। আমার তো আমার একাই দৌড়ান লাগছে আমার মেয়ের নিয়ে। তখন আমার পাশে আমি কাউকে পাইনি, আমার বাচ্চারা নিয়ে আমি একা একাই। কারণ প্রথম আমার মা বাবাও ছিল না, প্রথম কেউই ছিল না। শাশুড়ি ছিল কয়েকদিন, কারণ আমার বাবা মা এইসব কিছু বুঝে না, তারা গ্রামের মানুষ, গ্রামেরই বুঝে। আমার বাবা ঢাকা আসছিল, আমার ভাইও, আমার ছোট ভাই ছিল 13-14 বছর বয়স, ও তো আর চিনে না। পরে আমি একা একাই যা করার করছি, যত দূর যাওয়ার। পরে থেকে যে আমার শাশুড়িও ছিল একটু কম ছিল, উনিও তো চাকরি করতো, এই জন্য উনি কম ছিল। পরে থেকে তো মায়ের ডাকের সাথে এই বাচ্চারা নিয়ে দৌড়েছি যে যদি আমার স্বামীর একটু পাই, আমার একটা স্বামীর খোঁজের জন্য। ওনাকে আসলে ঠিক কেন, কি কারণে ধরে নিয়ে গিয়েছিল? আপনি যেহেতু বললেন যে উনি স্বেচ্ছাসেবক দলের একজন সাধারণ কর্মী বা সদস্য ছিলেন, খুব বড় পর্যায়েরও কোনো নেতা উনি ছিলেন না, এবং আপনি যেটি বললেন যে পেশায় উনি একজন ড্রাইভারও ছিলেন, যেটা ওনার উপার্জনের মূল মাধ্যম ছিল, তো তাহলে ওনাকে আসলে ধরে নিয়ে যাওয়ার পেছনে বা এভাবে তুলে নিয়ে যাওয়ার পেছনে কারণটা কি ছিল বলে আপনার মনে হয়? উনি জাতীয়তাবাদী দলকে ভালোবাসতো, বিএনপিকে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, এই তো। এছাড়া আমার হাজবেন্ড বলে না, উনি অনেক ভালো লোক ছিল। উনি মনে হয় না কাউকে একটা গালি দিছে। যদি কেউ কারোর সাথে ওনার সাথে বাজতো, উনি কাউকে কখনো গালি দেন। উনি গালি খাইয়া এসে ঘরে বসে কান্না করতো। আমি বলছি কি হচ্ছে? কয় ও আমার এডিডি বলছে। আমি তুমি কিছু বললা না? কয় না, ও বলছে আমি বললে অসম্মানিত হয়ে গেলাম। এমনকি আমার মেয়েটা নিয়ে আমার উপার্জনের লোকই তো উনি ছিল, তাও নিজের চাকরি ছাইরা দিয়া পরে বৈশা রয়েছে, আরেকজনের চাকরি দিছে। আমি বলছি তুমি চাকরি ছাইরা দিয়ে যে বৈশা রয়েছে, আমরা কি খাবো, কি দিয়ে ঘর ভাড়া দেবো? কয় আমি এক বিলে চালাইতেই পারবো, আমরা 3 জন চলবে। আর ওর তো 3টা বাচ্চা, মা বাবা, পরে ওর কিস্তি আছে, ওর দরকার, এই জন্য ওরে দিছে। আমি 1 মাস বই এই যে ওনাকে যে তুলে নিয়ে যাওয়া হলো 13টি বছর, আপনি বলছিলেন 2013 সালের ডিসেম্বরের 4 তারিখে খুব সম্ভবত ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন 2026 সালে, এই 13টি বছর দীর্ঘ সময় আপনার সাথে সর্বশেষ তার কি কথা হয়েছিল তাকে তুলে নিয়ে যাওয়ার আগে, সেটা কি আপনার মনে আছে কিনা, সর্বশেষ যে স্মৃতিটি? আমি বাড়িতে ছিলাম, তখন ফোন দিছিল যেদিন এসে ওর আগের দিন রাত্রে। আমি রান্না করছি কি আমি জিজ্ঞেস করলাম, পরে বলছে যে ডিম ভাজি করছে আর ভাত রান্না করছে, খাইছে। আমি বলছি তোমার তো খাইতে কষ্ট হইতেছে, তুমি আমার নিতে আসো তাহলে। পরে বলছে আমার এই দুষ্টম করে বলছে কে বাবার বাড়ির খাওয়া শেষ, বাবা মা খাওয়াইতে পারে না, এমনি বলছে। পরে আমি বলছি না, আমি যদি 6 মাসও থাকি তাও আমার খাওয়াইব, তোমার কষ্ট হয় দেখতে বলছি। পরে বলছে আমি
5-6 তারিখে বেতন পাইলে পরে যাবে আমার নিতে। তারপর আমি 5 তারিখে আমি এই সংবাদই পাই আমার আর নিতে যাওয়া হলো না। অর্থাৎ 4 তারিখেই আপনার সাথে তার শেষ কথা হয়েছিল, 5-6 তারিখে আর 3 তারিখ রাতে 3 তারিখ রাতে, এবং 4 তারিখ তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপরে আর কখনো আপনার সাথে তার কথা হয়নি আজ পর্যন্ত। যে আমরা বুঝতে পারছি, আমরা এই জায়গা থেকে আবার আসব এবং আপনি সাথে করে আপনার মেয়েকে নিয়ে এসেছেন। আপনি বলছিলেন তার তখন 3 বছর বয়স ছিল। আমরা সেই মেয়ের সাথেও কথা বলবো। তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে আবার বাকি কথাগুলো আপনার থেকে জানবো। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আমরা ফিরে এসে কথা বলার চেষ্টা করব কাউসার হোসেনের মেয়ের সঙ্গে। আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুম হওয়া বিএনপি নেতা কাউসার হোসেনের স্ত্রী। আমরা বলেছিলাম আপনাদেরকে বিরতির পর আমরা কথা বলার চেষ্টা করব কাউসার হোসেনের মেয়ের সাথে। আমাদের সাথে এ পর্যায়ে রয়েছেন কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার মিম। মিম, আমি শুরুতেই তোমার কাছে যেটি জানতে চাই যে তোমার বাবা যখন গুম হন, তাকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তোমার মা কিছুক্ষণ আগে বলছিলেন তখন তোমার বয়স খুব সম্ভবত 3 বছর ছিল। তো তুমি এই যে বাবার যে কোনো স্মৃতি, বাবার কোনো অনুভূতি, তোমার কাছে আসলে বাবার স্মৃতি বলতে কি আছে? আমার কাছে আমার বাবার শেষ এবং প্রথম মাত্র একটা স্মৃতি আছে আমার সাথে, আমার বাবার একটা ছবি। আমি একদম ছোট যখন ছিলাম আমার সাথে আমার বাবার তেমন একটা টাইম স্পেন্ড করা হয় নাই। আমার বাবা সকালবেলা আমি যখন ঘুমায় থাকতাম তখন আমার বাবা ডিউটিতে চলে যেত, আবার যখন আমি ঘুমাইতাম রাতে তখন আমার বাবা আসতো। এর ফাঁকে আমার বাবা বিএনপি করতো, রাজনৈতিক দল করতো, এর ফাঁকে এইসব করতো। তো যখন সময় পাইতো শুক্রবার দিন তখন একটু মাঝে মাঝে আমাকে আমার বাবা সময় দিত। আচ্ছা, তখনের তোলা একটা ছবি আছে আমার কাছে আমার বাবার। সেই ছবিটা কি আমাদেরকে দেখানো যায় কিনা? সেই ছবিটা কি সাথে আছে? জি, এই ছবিটা আমার কাছে অনেক পুরনো। এই ছবিটা আমি যখন 3 বছর বয়স, আমি মায়ের হাত ধরে হেঁটে হেঁটে প্রোগ্রামে যেতাম। আমি এই ছবিটা বুকে জড়িয়ে মায়ের হাতটা ধরে হাঁটতাম শুধুমাত্র আমার বাবার সন্ধানের জন্য। যেখানে আমার কথা ছিল যে আমি এত ছোট, আমি হাঁটা শিখবো, আমার এক পাশে আমার আম্মু থাকবে, এক পাশে আমার বাবা থাকবে। সেই বয়সটাতে আমি হাঁটা ঠিকই শিখেছি, হাঁটতে পেরেছি, কিন্তু এক পাশে আম্মুও ছিল, কিন্তু বাবা ছিল না। বুকে শুধু বাবার ছবিটাই ছিল। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আমি করছি। এবং এইভাবে এখন তোমার বয়স কত চলছে এবং তুমি কিসে পড়ছো এখন? এখন আমার বয়স 16 বছর, ক্লাস 9-এ কমার্স সাবজেক্ট নিয়ে পড়ছি। তুমি স্কুলে ভর্তি হয়েছো, ক্লাস 9-এ পড়ছো। তোমার বাবা এই দীর্ঘ বছর, তোমার জন্মের পর থেকে বাবার আদর, ভালোবাসা, অনুভূতি কোনো কিছুই পাওনি। শুধুমাত্র এই একটি ছবি ধরে রাস্তায় দাঁড়িয়েই তুমি বড় হয়ে গেছো এবং বাবার কথা নিশ্চয়ই মানুষের মুখে মুখে শুনেই অভ্যস্ত হয়েছো আর একটা ছবি দেখেই। আমি যখন সকালে উঠে স্কুলে যাওয়ার জন্য আমি আমার পড়ার টেবিলের সামনে সবসময় বাবার একটা ছবি রাখি। আমি ঘুম থেকে উঠে বাবার ছবিটা দেখি, আবার আমি স্কুল থেকে এসে বাবার ছবিটা দেখি, আমি ঘুমাইতে যাওয়ার আগেও বাবার ছবিটা দেখি। আমি এই ছবিটার দিকে তাকে বাবা বলে ডাক দেই, কিন্তু আমার বাবা কোনো সাড়া দেয় না। এই যে এতটি বছর যে হয়ে গেছে, এর মধ্যে 2025 সালে 2025 গেল, 2024 সালে 5ই অগস্টে আমরা দেখলাম যে যেদিন সরকার পতন হলো সেদিন অনেকেই আয়নাঘর থেকে জীবিত ফিরে এসেছে, অনেকে আয়নাঘরের সামনে গিয়েছে। সেই দিনের কথাটা একটু জানতে চাই যে সেই দিনটা আসলে তুমি ঠিক কোথায় ছিলে এবং বাবা কি ফিরে আসবে কিনা, মনে আসলে ঠিক কতটা আশা জন্মেছিল? ওই দিন আম্মু কচু খেতে যে আয়নাঘরটা ওইখানে যায়, যাওয়ার পর
ওনারা বলছিল যে আজকে না, কালকে আইসেন আপনারা। তখন আমরা আশাবাদী ছিলাম যে কালকে হয়তো গেলে বাবাকে দিয়ে দিবে। আচ্ছা, আম্মু বাবার পছন্দের ডিশগুলো রান্না করছে। আমি ঘরে বসে বসে একটু পরপর আম্মুকে কল দিতেছিলাম, আমি বলতেছিলাম আম্মু বাবাকে পাইছো? কিন্তু তারা ওই দিনও আমার বাবাকে ফিরিয়ে দেয় নাই। তারপরে আমরা আয়নাঘরে যাই, র্যাব অফিসের যে আয়নাঘরটা উত্তরায়, ওইখানে যাই তুলি ফুপ্পির সাথে গিয়ে। ওইখানে 2.5 ফিট বাই 2.5 ফিট একটা সেল। আচ্ছা, একসাথে ওইখানে প্রায় 10 থেকে 12টা সেল একসাথে। ওইখানে একটা সেলে আমি আমার আম্মুর নাম দেখি। তোমার আম্মুর নাম লেখা ছিল? ওইখানে একটা সেলে খোদাই করে আম্মুর নাম লেখা ছিল। ওই সেলগুলো ভেঙে ফেলছে, প্লাস্টার করে ফেলছে, রঙও করে ফেলছে, কিন্তু আমার আম্মুর নামটা স্পষ্ট বোঝা যায়, দেখা যায়। তোমার কি এটা মনে হয়েছে এটা তোমার বাবার হাতের লেখা, বা তোমার বাবাই লিখেছেন, কিংবা তোমার বাবাকে ওখানেই রাখা হয়েছিল? আমার বাবা ওইখানেই ছিল, আমি এটা বিশ্বাস করি যে আমার বাবা ওইখানেই ছিল। আমি যদি আগে জানতাম আমার বাবা ওইখানে ছিল, আমি আমার বাবাকে বের করে আনতে পারতাম। বাবা যে ওই দিন ফিরে আসবে এই ব্যাপারে কতটা আশাবাদী ছিল? যেহেতু অনেকেই ফিরে এসেছে ওই দিন, তুমি যখন আয়নাঘরের সামনে গেলে বলছিলে, সেই দিন আসলে ওই দিনের অনুভূতিটা কি ছিল যে বাবা ফিরে আসবে? অনেকেই ফিরে আসছে, অনেকেই বের হয়েছে, জীবিত ফিরে এসেছে। আরমান চাচ্চু যখন আসছে তখন আরমান চাচ্চুর মেয়েরা ওনাকে জড়ায় ধরছে, ওনার সাথে কথা বলছে। তখন আমিও আশা করছিলাম যে আমার আরমান চাচ্চু আসছে, আরও কয়েকজন আসছে, আমার বাবাও আসবে। আরমান চাচ্চুর মেয়েদের মতো আমিও আমার বাবাকে জড়িয়ে ধরে বলবো, বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই সুযোগ আমার হয়নি। আমি ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার আর এই 2 বছর পরেও আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমার বাবার সাথে কি করা হয়েছে এটাও আমি জানি না। তোমার বাবা যে আসলে রাজনীতি করার কারণে, শুধুমাত্র এই রাজনীতি করার কারণে কিংবা ভিন্ন মত পোষণ করার কারণে তাকে এভাবে যে তুলে নিয়ে যাওয়া হলো একটি স্বাধীন দেশ থেকে, স্বাধীন রাষ্ট্র থেকে, এভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং অসংখ্য মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তোমার বাবার মতো, এই কাজগুলো আসলে বিগত সময় কেন করা হয়েছে? তুমি এখন বড় হয়েছো, এখন স্কুলে পড়ছো, তোমার কাছে কি মনে হয় এই কাজগুলোর পেছনে আসলে কে বা কারা ছিল, বা তাদের উদ্দেশ্য কি ছিল? তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, আর এই কাজগুলার মূলেই ছিল হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। আর বেনজির আহমেদ ওনারাও এইটার সাথে জড়িত ছিল। ওনাদেরকে ধরা হয়েছে, ওনাদের উপযুক্ত কোনো শাস্তি হচ্ছে না। আমি দেখতে পারতেছি না যে আমার বাবাকে ওনারা ধরছে, ওনাদের উপযুক্ত কোনো শাস্তি হচ্ছে, আমি এটা দেখতে পারতেছি না। আমরা চাই আমার বাবাকে, আমার বাবা সহ আমার সকল চাচুদের উপরে যারা এই অমানবিক অত্যাচারটা করছে তাদের শাস্তি হোক, তাদের এই বাংলার মাটিতে শাস্তি হোক, আমরা যেন দেখতে পারি তাদের শাস্তিটা। আর তাদের শাস্তিটা এমন হোক যেন এই যে আয়নাঘর, আমার বাবাকে এক যুগের বেশি আয়নাঘরে রাখা হয়েছে, ওনাদেরকে যদি সারাটা জীবনে আয়নাঘরে রাখা হয় তারপরে ওনাদের শাস্তি কম হয়ে যাবে। তুমি তাদের কেমন শাস্তি প্রত্যাশা করো যারা এর সাথে জড়িত, যাদের কথা বলছিলে? তুমি একজন সন্তান হয়ে তুমি তাদের কেমন শাস্তি প্রত্যাশা করো? তাদের শাস্তি বললাম না, তারা যদি সারাটা জীবন আয়নাঘরে থাকে তাও আমার মনে হবে যে এটা আমার তুলনায় কিছুই না। আমার বাবা নাই, আমি এই যে 13টা বছর বাবার জন্য যে চোখের পানিটা ফেলছি, বাবাকে যতবার চাইছি, আমার মনের ভিতরে যতবার আঘাত পড়ছে, এই ওনাদের আর কি শাস্তি দিবেন বলেন? আমার বাবা কি ফিরে আসবে? আমার বাবা কই, আমি তো এটাই জানলাম না। আমার বাবা কি বেঁচে আছে নাকি মরে গেছে এটাও জানি না। তোমার কাছে কি মনে হয়, তুমি কি বিশ্বাস করো যে তোমার বাবা বেঁচে আছে, তাকে কোথাও রাখা হয়েছে, তিনি ফিরে আসতে পারেন? তোমার কি বিশ্বাস? আমার বিশ্বাস আমার বাবা আছে, আমার বাবা একদিন আমার কাছে আসবে, আমি আমার বাবাকে দেখব, আমি মন ভরে আমার বাবাকে দেখব, আমি আমার বাবাকে জড়িয়ে ধরে বলবো আমি আমার বাবাকে কতটা ভালোবাসি।
বাবাকে পেলে প্রথম কোন কথাটা তুমি মন খুলে বাবাকে বলতে চাও? যদি বাবা তোমার সামনে আসে, হঠাৎ বাবাকে সামনে পাও কখনো, প্রথমে কোন কথাটা বাবাকে বলতে চাও? হঠাৎ বাবাকে সামনে পেলে প্রথমে আমি বাবাকে জড়িয়ে ধরে বলবো, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কোনো দিন আর আমার থেকে দূরে যাইও না তুমি। এই যে তোমার এখন যে বয়স, যে বয়সে বাবার সঙ্গে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করার কথা, বইয়ের টেবিলে, পড়ার টেবিলে থাকার কথা, সেই বয়সে তোমাকে বাবার খোঁজে রাজপথে এই ছবিটা নিয়ে দাঁড়াতে হচ্ছে, কিংবা এমন টক শোতে এসে বাবার সন্ধান চাইতে হচ্ছে। তো এই বাস্তবতা তোমার জীবনবোধ বা ভবিষ্যৎ স্বপ্নকে আসলে ঠিক কতটা প্রভাবিত করে? আমার ছোটবেলা থেকে আমি যখন আম্মুর সাথে স্কুলে যেতাম, তখন আমি দেখতাম আমার ক্লাসমেটরা, ফ্রেন্ডরা তাদের বাবার সাথে স্কুলে আসতেছে, আবার স্কুল ছুটির পর তাদের বাবার সাথে বাসায় যাইতেছে। তখন না আমি রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আম্মুর হাতটা ধরে দাঁড়িয়ে আমি এক দৃষ্টিতে তাদের দিকে তাকায় থাকতাম, আর আম্মুকে বলতাম, আম্মু আমার বাবা একদিন আসবে, আমার বাবা আমাকে স্কুলে দিয়ে যাবে, আমার বাবা আমাকে স্কুল থেকে নিয়ে যাবে। তখন আমিও ওদের মতো বাবার কাঁধে ব্যাগটা দিয়ে বাবার হাতটা ধরে স্কুল থেকে বাসায় ফিরবো। এই স্বপ্নটা আমার আর পূরণ হলো না, আমার স্কুল লাইফ চলে যাইতেছে, আমার বাবার সাথে এই স্বপ্নটা পূরণ করতে পারি নাই। আচ্ছা, এই যে আয়নাঘরের কথা যেটি বলছিলে, যে যখন আয়নাঘরে গিয়েছিলে 2024 সালে 5ই আগস্ট সরকার পতনের পর, তখন আসলে আয়নাঘরে কি এমন দেখেছো, এমন সেই স্মৃতিগুলো আমাদের সাথে কি শেয়ার করা যাবে কিনা? যে মানে এই যে যেমনটি বলছিলে যে তোমার বাবাকে মনে হয়েছে ওইখানেই রাখা হয়েছিল, তা তোমার মায়ের নাম খোদাই করে লেখা ছিল, ওখানকার বর্ণনাটা আসলে যদি আমরা একটু জানতে চাই তোমার মুখ থেকে, যে সেখানে আসলে কি কি দেখেছো, যেখানে এরকম অসংখ্য মানুষকে তোমার বাবার মতো আর অসংখ্য মানুষকে রাখা হয়েছে? ওখানে একটা বিল্ডিং ছিল দোতলা, ভিতর দিক দিয়ে ওটা 3 তলা, নিচে আন্ডারগ্রাউন্ডে একটা সেল ছিল। আচ্ছা, সিঁড়ির নিচে ওইখানে ছিল মনে হয় 7টা রুম, একদম সিঁড়ির নিচে ছিল একটা, যে সিঁড়ির নিচে যে রুমটা, ওইখানে বসাও যাইতো না, ভালোভাবে দাঁড়ানো তো যাইতোই না, পা যে মেলে একটু বসবে ওইটাও যাইতো না, শোয়াও যাইতো না, খুবই কনজাস্টেড জায়গাটা। এবং উপরে 1 তলা ওঠার পরে নিচে আবার 2 তলা সিঁড়ি আছে একটা, ওইখানে নেমে ওইখানে আবার এত অন্ধকার, ওইখানে ঢুকলে আর কি আপনি ভালো মানুষ 10 মিনিটে অসুস্থ হয়ে যাবে, এত একটাই অক্সিজেনের কোনো জায়গা নেই ওইখানে, কোনো জানালা নাই, আর কোনো লাইট নাই, ফ্যান নেই, এবং চিৎকারও বাইরে পৌঁছানোর সুযোগ নেই ওখান থেকে না। এবং কি ওই যে 2 তলা যে বিল্ডিংটা ছিল, ওটার চারপাশে কাঁঠাল গাছ আর বট গাছ লাগানো ছিল। বাইরে থেকে ওই বিল্ডিংটা দেখাই যেত না, যদি না গেটের ভিতরে ঢুকতো। তারপরে উপরে 3 তলায় ওইখানে সেলটা ছিল, ওইখানে আব্বু আম্মুর নাম লিখে গেছিল। 3 তলায় যেখানে ছিল ওখানে মোট কয়টা রুম ছিল? ওইখানে 12টার মতো রুম ছিল। 12টার মতো, এবং সবগুলা হচ্ছে একই কোয়ালিটির রুম যেগুলো ছিল, সাইজ কিংবা এই যে আলো বা বাতাস সরবরাহের কোনো ব্যবস্থা সেখানে ছিল না। আচ্ছা, এই যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তোমার বাবাকে তুলে নিয়ে যাওয়া হলো, একটি স্বাধীন রাষ্ট্রে এভাবে একটি মানুষকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং আজ পর্যন্ত তিনি নিখোঁজ, এবং যেই দল করার কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই বিএনপি আজকে ক্ষমতায় এসেছে দীর্ঘ বছর পরে। তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার হচ্ছে না। তুমি কি প্রত্যাশা করো কিনা যে তোমার বাবা এবং অসংখ্য বাবারা যারা এমন আজও নিখোঁজ, তাদের বিচার কি আসলে এই সরকারের আমলে হবে কিনা দৃশ্যমান? তোমার প্রত্যাশাটা কি আসলে? এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার কাছে যদি একজন সন্তান হিসেবে জানতে চাওয়া হয় তোমার প্রত্যাশাটা কি? ইনশাআল্লাহ তারেক রহমান চাচ্চু এটার বিচার করবে, এমনকি বাংলাদেশের মাটিতে এটার বিচার করবে, আমরা সবাই দেখবো এটার বিচার। আর যারা এই কাজটা করছে তাদের তো শাস্তি হবে, এমনকি আমি আশা করি ফ্যাসিস্ট হাসিনারও শাস্তি হবে। আচ্ছা, এই যে যে গুম করা হয়েছে বিগত সময়ে, মানুষকে নিরীহভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটার জন্য কি শুধু সত্য উদ্ঘাটনই কি যথেষ্ট, নাকি গুম হওয়া পরিবারগুলোর জন্য পুনর্বাসন বা রাষ্ট্রীয় কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত? তোমার কি মনে হয়?
এটা আমাদের ক্ষতিপূরণ বলতে আমাদের ক্ষতিটা তো কোনো কিছুতেই পূরণ হবে না। অবশ্যই আমাদের যে ক্ষতি, এটা তো মানে বাবা হারানো একটা ক্ষতি, যেটা আমি কোনোদিন কোনো কিছু দিয়ে পূরণ হবে বলে মনে করি না। আমাকে যদি পৃথিবীর সব কিছু এনে দেয়, তারপরে আমি বলবো যে আমার বাবা হারানোর ক্ষতিটা পূরণ হয় নাই। তো ক্ষতিপূরণের এটা না, অর্থাৎ পুনর্বাসনের যে ব্যবস্থাটা, যেমন আমরা দেখেছি যে জুলাই আন্দোলনেও যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকের জন্যই কম বেশি কোনো না কোনোভাবে সরকার থেকে সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যেই মানুষগুলো এত বছর ধরে নিখোঁজ, যাদের সন্ধান এখনো মেলেনি, পরিবার তাদের সন্ধানে, এই যে তোমরাই যেমন এই ছবিটা নিয়ে রাস্তায় 13 বছর ধরে দাঁড়িয়ে যাচ্ছ, তো তাদের জন্য আসলে সরকারের কোনো কিছু করা উচিত কিনা বলে মনে করো কিনা? হ্যাঁ, এটা সরকার করবে, সরকার আমাদের আশাবাদী করেছে, দেখি সামনে কি হয়। ঠিক আছে, আমরা প্রত্যাশা করি যে তুমি যেমনটি বলছিলে যে তোমার বাবা বেঁচে আছেন এবং তোমার কাছে ফিরে আসবেন, আমরাও তেমনটি প্রত্যাশা করি এবং আমরাও তেমনটি দোয়া করি যে তোমার বাবা যেন তোমার কাছে ফিরে আসেন এবং তুমি তোমার বাবাকে দেখতে পাও সামনে থেকে, তোমার বাবাকে মনের কথাটা খুলে বলতে পারো। এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরই। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুম হওয়া বিএনপি নেতা কাউসার হোসেনের স্ত্রী মিনু বেগম। আমরা বিরতির পর কথা বলছিলাম তার মেয়ের সাথে, আমরা আবারও এই পর্যায়ে কথা বলবো তার স্ত্রীর সাথে। আচ্ছা, এই যে আপনার স্বামীকে যে 2013 সালে তুলে নিয়ে যাওয়া হলো, আপনার মেয়ে বেশ কিছু স্মৃতির কথা বলছিলেন, তার সাথে তার বাবার যে ছোটবেলার স্মৃতি। তেমন এই দীর্ঘ 13টি বছর আপনি জীবনসঙ্গী ছাড়া নিঃসঙ্গ লড়াই, আপনার ছোট্ট একটা মেয়েকে নিয়ে তিল তিল করে তাকে আস্তে আস্তে বড় করেছেন। এই এত বছরের অনিশ্চয়তার মধ্যেও আপনাকে কোন আশা আসলে আপনার মানসিকভাবে আপনাকে টিকিয়ে রেখেছে? আমি উনি যাওয়ার পরে একটা সংসারে মনে করেন আয় উপার্জনের লক্ষ্য ছিল আমার হাজব্যান্ড, আর হাজব্যান্ড না থাকা, যার নাই সে বুঝে। আমি না থাকায় আমি মানে আমার আত্মীয় স্বজন হোক বা তার আত্মীয় স্বজন হোক, কারো কাছে আমি তেমন ছিলাম না। কোনো সহযোগিতা সেভাবে পাননি? সহযোগিতা তো ভালো, মানে আমার সাথে কথা বলতেই মনে হয় ভয় পাইতো। আচ্ছা, যে কে নেবে আমাদের দায়িত্ব, আমি কিভাবে চলবো, আমার স্বামী নেই, কে দেখবে আমার মেয়ে সহ। আমি কোনো একটা অনুষ্ঠানে যেতাম না। একদিন একটা অনুষ্ঠানে গেছি পর আমার নিজের লোকই, কিন্তু আমি বলি না কাউকে, আমার কাছে আমার মনে মনে ওইটা আছে। তো গ্রামের বিয়ে বাড়িতে যে যখন ওই হলুদ হয়, তখন 4-5 জন মিলে হলুদ ধরে করে, তখন ওরা 4 জন হয়েছে, তা 5 জন লাগবো, আমাকে ডাক দিছিল। তখন আবার আমার বলছে না না না, ওরে দিও না, ওর স্বামী নেই। তখন ওদিনকে ওই কথাটা তখন বলছিল যে 2016 সালে, কিন্তু কথাটা আজও আমি বলতে পারিনি যে আজ আমার স্বামী নাই দেখা এই কথাটা আমার শুনতে হয়েছে। এই যে কাউসার সাহেবের অনুপস্থিতিতে এক হাতে সন্তানকে বড় করে তোলা এবং অন্য হাতে সংসার চালানো, এই যে যেটি বলছিলেন যে অর্থনৈতিক এবং মানসিক লড়াই, এই অর্থনৈতিক সাপোর্টটা আসলে কিভাবে হয়েছে এবং আপনি এই দীর্ঘ সময়টা কিভাবে পাড়ি দিয়েছেন? অর্থনৈতিক সাপোর্টটা আমি যখন সব হারাইছি, তখন আমি তুলি আপ্পাদের সাথেই ছিলাম। আচ্ছা, তুলি আপ্পাদের সাথে, যে মায়ের ডাকের সাথে আমরা তখন 8 ফ্যামিলি প্রথম রাস্তায় দাঁড়াইছিলাম। পরে তো আস্তে আস্তে এখন অনেক হয়েছে, তখন এখন আমরাই একটা পরিবার, আমাদের সুখ দুঃখ আমরাই ভাগাভাগি করে নিই। আর আমাদের বিএমপি পরিবার ছিল, কিছু লোক ছিল, মামুন খান, মিথুন ভাই, রোমান ভাই, এরা সব সময় যতটুকু পারছে আমার মেয়ের পড়াশোনার জন্য সাহায্য সহযোগিতা করছে। আমি যখন বলছি তখনই যা পারছে
দিছে। কিন্তু যে দলের জন্য আসলে এত বড় ত্যাগ আপনাকে স্বীকার করতে হলো, আপনার স্বামী এখনো পর্যন্ত ফিরে আসেননি, সেই দলের পক্ষ থেকে আসলে সেইভাবে কোনো ধরনের সহযোগিতা কিংবা আপনাদের পাশে দাঁড়ানো হয়েছে কিনা, কিংবা কোনো আশ্বাস প্রতিশ্রুতি? সেভাবে সহযোগিতা ওরকম আমরা এখনো পাই নাই। যা দিছে আলহামদুলিল্লাহ আমরা চলতে আছি, কিন্তু ওরকম বড় ধরনের পাই নাই। আশ্বাস দিছে আমাদের আচ্ছা, যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে, কিছু দিবে, যদি আমরা সামনের দিনগুলো চলতে পারি। কারণ আমাদের যে ক্ষতি হয়েছে ওই ক্ষতি তো আর পূরণ করতে পারবে না, কিন্তু আমি জানি আমার মেয়েটা নিয়ে বাঁচতে পারি। স্বামী হারাইলাম, বিচার পাইলাম না, কি আমরা একটু স্বাধীনভাবে তো একটু বাঁচতে হবে। এটার জন্য বলছে যে ওনারা একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমার যতটুকু বিশ্বাস করবে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আমাদের আশ্বাস দিছে। আচ্ছা, এই যে একজন নারীর জন্য, যেমন আপনার স্বামী, আসলে আপনি নিজেও জানেন না উনি এখনো জীবিত কিনা, আসলে ওনাকে কিভাবে রাখা হয়েছে। একজন নারীর জন্য একদিকে বিধবা হিসেবে স্বীকৃতি না থাকা, অন্যদিকে স্ত্রী হিসেবে স্বামীকে ফিরে না পাওয়ার, এই যে যে আইনি ও সামাজিক অচল অবস্থা, এটা আসলে দৈনন্দিন জীবনে আপনার ঠিক কতটা প্রভাব ফেলেছে? মানে আপনি নিজেকে বলতেও পারছেন না আপনি বিধবা, আবার এদিকে আপনি জানেন না আপনার স্বামী কোথায়। এই বিষয়টা আসলে ঠিক কতটা প্রভাব ফেলেছে আপনার জীবনে? তো আমি বিধবা এটা আমি মনে করি না। আমি মনে করি আমার স্বামী আছে, একদিন আসবে, আমার এই বিশ্বাস আপনার। আপনি একটু শান্ত হন, আমরা বুঝতে পারছি যে আপনি আসলে কতটা। আমি 13 বছরের নাই, এই কথাটা আমি একবারও মানতে পারি না। যদিও আসলে আপনাকে এই কঠিন স্মৃতিগুলো মনে করতে হচ্ছে, কথাগুলো বলতে হচ্ছে, কারণ আপনি এইসবের মধ্যে দিয়ে 13টি বছর গেছেন, এবং আমরা বিশ্বাস করি যে এতটুকু শক্ত আপনি ছিলেন দেখেই আপনি সন্তানকে বড় করতে পেরেছেন, এক হাতে সংসারের হাল ধরেছেন, এক হাতে সন্তানকে মানুষ করেছেন। আপনি অবশ্যই এতটুকু দক্ষ ছিলেন দেখে আপনি আজও পর্যন্ত পারছেন। তো আমরাও আসলে এমনটা প্রত্যাশা করি। নিজে অনেক শক্ত, আমাকে আমি মনে করি আমি অনেক শক্ত, আমি অনেক কঠিন। আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা বলে যে আমি অনেক কঠিন, কিন্তু আমি কখনো কান্না করি না। আমার স্বামী, আমি কালো, আমার স্বামী কিন্তু সুন্দর ছিল, কিন্তু আমি যদি একটু কাজ করতাম বা আমি হাইটে যেতাম তাহলে সে ব্যথা হইতো। এমন ভালোবাসতাম ওরে। সে সারাদিন ডিউটি করে আইসা আমার ঘর গুছাইয়া, সকালবেলা গুছাইয়া দিয়া যেত, আবার আইসা আমার ঘর গুছাইতো, বলতে তুমি পারবা না। আমি আর 13 বছর ধরে এই কথা আমাকে কেউ বলে না। আপনার কাছে কি মনে হয়, আপনি কি এখনো তাহলে বিশ্বাস করেন যে তিনি কোথাও না কোথাও রয়েছেন, তাকে ফিরে পাবেন কিংবা তিনি ফিরে আসবে কোনো না কোনোভাবে? আপনি কি বিশ্বাস করেন কিনা সেটি? আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার স্বামী বেঁচে আছে। আমি কিছুদিন আগেও স্বপ্নে দেখছি যে ওনাকে খুঁজে পাইছি। পরে এর ভিতরে আমি প্রথম অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। মেয়েটাকে নিয়ে, একটা মেয়ে নিয়ে ঢাকা শহরে থাকা, ঘর ভাড়া, খাওয়া, অনেক কষ্ট। পরে আমি একটা সময় ভাবছি যা আর কোথাও যাবো না, যদি ভাগ্যে থাকে আসবে, আমার সন্তান ওর বাবারে দেখতে পারবে, বাবাকে বাবা বলে ডাকতে পারবে। আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকে, ও যখন বলতাম আব্বু কই, আমি বলতাম তোর আব্বু বিদেশ। পরে তো আস্তে আস্তে ওই বুঝতে পারছে যে ওর আব্বু গুম শব্দটার সাথে আমরা তেমন পরিচিতও ছিলাম না। যে বাংলাদেশে এই যে সম্প্রতি যে গুমের ঘটনাগুলো তদন্তে যে গুম কমিশন গঠন করা হয়েছে, সেখানে আপনারা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জমা দিয়েছেন কিনা, এবং সেই প্রক্রিয়া নিয়ে আপনি আসলে ঠিক কতটুকু আশাবাদী? আমরা গুম কমিশনার ওখানে আবেদন জমা দিয়েছি, এমনকি আমি সাক্ষী সহ নিয়ে গেছি। আচ্ছা, তুলিয়াপ্পা ছিল, কারণ ওইসব কাগজপত্র তো আর আমরা তো বুঝি না, সব আপারে দিয়ে যা করার তুলিয়াপ্পাই করছে। পরে আপাই অনেক যখনই দিচ্ছি কমিশনার ওখানে, তখন বলছে যে ওখানে যাই তথ্য আসুক আমাদের জানাবে, পাবলিশ করে দেবে। কিন্তু যখন
শেষ হইলো 1.5 বছর তো গেল, আমরা এখন 1.5 আমি বছর জানতে গেল পারি এবং না। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সেটিও 6 মাস অতিবাহিত হয়ে গেছে। তা আপনি আসলে বিচার প্রক্রিয়া নিয়ে সত্যিকার অর্থে কতটা আশাবাদী? আমি আশাবাদী যে আমাদের এই কাজ করতে আছে, আমি শুনছি যে আমাদের এই গুমনিয়া এটার আইনের নতুন একটা বের হয়েছে, আমি এসব বুঝি না আইনের ইতে। তারপরে ওই যে দিনকে শুনছি এইতে একটা প্রোগ্রামে যে নতুন একটা আইন পাস হয়েছে, ওইটা দিয়ে আমাদের এটার নাম সেটিকে আমার মনে নেই, কিন্তু ওই দিয়ে গুমের একটা আইন পাস হয়েছে। আর ওইটা দিয়ে কাজ করতে আছে, একটুকু আমরা জানি যে কাজ করতে আছে। তা আমি তো বুঝি না, আমি তুলি আপাকে যাই, ওনার বাসা আমার বাসার কাছাকাছি। আর আপার সাথে যখন আমার হাজব্যান্ড ভাইয়ের সুমন ভাইয়ের সাথে ঘুমেছে, আপার ভাইয়ের সাথে, যেহেতু আপারও যা হবে আমারও তাই হবে, আমি একটু জানি না, আমি আপার উপরই সব ছেড়ে দিছি। কিন্তু আপনি শুরু থেকে যে মায়ের ডাকের কথা বলছেন, সানজিদা ইসলাম তুলির কথা বললেন, উনিও সাধারণ আপনাদের কাতারেই একটি সময় ছিল। এখন উনি এমপি হয়েছেন, সংসদে গিয়েছেন, উনি জনপ্রতিনিধি হয়েছেন। তো সেই আগের মায়ের ডাকের তুলি আপাকে কি এখন আসলে আপনারা ঠিক একইভাবে পান কিনা, এবং মায়ের ডাক একইভাবে আপনাদের পাশে আছে কিনা এখনো? মায়ের ডাক আছে পাশে, আপাকে আমরা যখন চাই তখন পাই, কিন্তু আমাদের একটু বুঝতে হবে সে তো এখন আমাদের নাই, এখন তো সারা এই যে মানুষই রয়ে গেছে সবার জন্য। তো আপারা একটা সময় অনেক ভালো ছিল, ওই যে বললাম না আমি একটা সময় ক্লান্ত হয়ে গেছি, তখন আমি ভাবছি একবারে যে যা আর খুঁজবো না, নিজে মেয়েরও মাইরে ফেলামো, নিজেও মরে যাবো, সে ঝামেলা। আর খোঁজাখুঁজি আত্মীয় স্বজনের কাছে গেলে কেমন মুখ মলিন থাকে, আমি তো কিছু হইলেও বুঝি যে আমি যদি কিছু চাই এই জন্য এমন থাকে। তখন একবার আমি ভেবেই নিছি যে বাঁচবো না, মরেই যাই, বাচ্চারাও কিছু খাওয়াইয়া নিজে খাইয়া মরে যায়। তখন আখি আপা আছে, তুলি আপার বড় বোন, আপারে বলছি আপা আর বাঁচতে মন চায় না, মানে কিছু খাইয়া মরা যায়, সঙ্গে মরে যায় আপা, আর ভালো লাগে না। তখন আপা এটি বলে না আমরা আছি না, আর কখনো এটি বলবো না। পরে তুলি আপা দিন কীভাবে শুনছে, আপাও বলছে যে এইসব কথা বলবে না, আমরা আছি না, কেউ না দেখলে আমরা তো দেখবো, আর তোর স্বামী আমাদেরও তো ভাই, আমরা যতটুকু পারি চেষ্টা তো করতে আসছি। জি, উপরওয়ালা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমরা পাবো, একটু বিশ্বাস। আর আমি যে স্বপ্নের কথা বললাম, আমি স্বপ্নে দেখি আমার স্বামী, আমি যে বলছি আর খুঁজবো না, এটা বলছি মরা যাবো, এইসব সিদ্ধান্ত নিচ্ছি, তখন হঠাৎ করে আমি মনে হয় কি আমি কই জেনে গেছি, আইসা দেখি শুয়ে রয়েছে। পরে আমি বলতে আসি কি যে তুমি শুয়ে রয়েছো, তোমার আমি খুঁজতে আসি, আর তুমি এখানে শুয়ে রয়েছো, বলে খুঁজো, মন দিয়ে খুঁজো, খুঁজা বন্ধ করে না, খুঁজো। পরে এই কথাটা আমি আবার তুলে পরেও বলছি, আখি আপাকে বলছি আপা আমি এটা ভাবছি, আর আমি স্বপ্নে দেখি আপনার ভাই আমার এটা বলতে আছে যে খোঁজা বন্ধ করতে না করে, তখন থেকে আবার আমি খোঁজা শুরু করছি। এই যে মায়ের ডাক বা যে সংগঠনগুলো আসলে এরকম ভুক্তভোগী আপনাদের মতো যারাই রয়েছেন, তারা যে রাস্তায় এভাবে দাঁড়িয়েছেন, ধরেন মায়ের ডাকের ব্যানারে এই যে আপনারা দাঁড়িয়েছেন, এই যে বাকি ভুক্তভোগী পরিবারগুলো আছে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং নিজস্ব লড়াইয়ের ক্ষেত্রে আপনাকে এটা কতটা আসলে শক্তি বা সাহস জুগিয়েছে প্রকৃত অর্থে? আমি মনে করি আমরা সবাই যখন এই সব ফ্যামিলিগুলো এক হই, তখন আমাদের মনে হয় উপরওয়ালা আমাদের শক্তি দিয়ে দেয়, আমরা কোনো কিছুতে ভয় পাই না। যে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন আমরা ভয় পাই না, আমরা তখন দাঁড়াইতেই পারি না, পুলিশ কিন্তু আইসে আমাদের সামনে দাঁড়াইছে, আমাদের ঠেলে ফালাই দিছে, বাধার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ অনেকবার আমাদের লাঠি দিয়ে এইভাবে ঠেলে ফালাই দিছে, তা আমরা ভয় পাই না। আমরা মনে করি মায়ের ডাক একত্র হইলে আর তুলিয়া পাখি আপা থাকলে আমাদের সাহস আরও বাইরে যায়। আচ্ছা, এখন যে বিএনপি সরকার গঠন করেছে এবং 6 মাস অতিবাহিত হয়েছে, তুলিয়াপাও সংসদে গিয়েছে, তো আপনি একজন ভুক্তভোগী পরিবারের সদস্য হিসেবে এবং ভুক্তভোগী একজন স্ত্রী হিসেবে আপনি বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার কাছে আসলে ঠিক কি প্রত্যাশা করেন এবং আপনার চাওয়াটা কি, সেটা যদি একটু আমাদের মাধ্যমে আপনি বলেন। আমার চাওয়াটা যে শুধু আমি না, যত ফ্যামিলি আছে সবাই এই আগে আমরা চাই আগে এই গুমের বিচার করুক। আমার স্বামী কই আছে, উনি যদি বেঁচে থাকে তাহলে কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা জানতে চাই। আর যদি নাই থাকে
তাহলে বিচার চাই। আর আমরা জানি আমাদের সন্তানদের মানুষ করতে পারি, এটার জন্য ওনারা যেন আমাদের পাশে থাকে, কিছু একটা এই পুরো গুম পূর্ণবাসে। প্রক্রিয়াটার সাথে কে বা কারা জড়িত এবং তাদের ঠিক কেমন বিচার প্রত্যাশা করেন, এত বছরে আপনার যে অভিজ্ঞতাটা সেটার আলোকে যদি বলেন। এই আমাদের গুমে তো র্যাব আছে, প্রধানই তো হচ্ছে শেখ হাসিনা, ওনার হুকুমে তো সবাই আনছে, যেমন র্যাপের ডিবির একজনের, সবাই তো আর একজনে নেয় না, র্যাপে নেয় না, র্যাব ডিবি এরকম নিচ্ছে। আমরা চাই ওনাদেরও আয়না বিচার করা হোক। আমি তো আয়নাঘরে গেছি, আমার স্বামী যখন আমার নামটা আমি লেখা দেখছি আমি বারবার ছুঁইছি, কারণ আমার স্বামীর লেখা ওটা ছুঁলে মনে হবে যে আমার স্বামীর স্পর্শ আমি পাইতে আছেন। হাতের লেখাটা আপনি চিনতে পেরেছিলেন? জি, কারণ ওটা তো ওরা তো কিছু পায় না, যে কোনো হোক, একটু নখ বড় হয়েছে মনে হয় ওইসব দিয়েই কিছু লিখছে, মিনু লেখা, শুধু মিনু লেখা। আপনাদের এই আশাগুলো আসলে শেষ না হোক, আমরাও এমনটা প্রত্যাশা করি যে আপনাদের এই আশাটা সত্যিকার হয়ে বাস্তবিক অর্থেই ফিরে আসুক। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মেনু বেগম, আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনি এবং আপনার মেয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভি পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ আমাদের কষ্টের কথা শোনার জন্য। চেষ্টা করেন আমরা যেন বিচার পাই, আর যদি থাকে তাও যেন আমরা খুঁজে পাই, দোয়া করেন আমাদের জন্য। জি অবশ্যই। পৃথিবীর সব আনন্দ একদিন কোথায় গিয়ে শেষ হয় জানেন? যখন মানুষের আর কোনো আশা থাকে না। আর আপনার সে আশার কথাগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।